সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো, বাসা থেকে পড়াশোনা করতেছো, সেটাই কামনা করি। এবং আমার পূর্বের ক্লাসগুলো সবাই দেখে বাসা মোটামুটি প্রস্তুতি নিতে পারো, সেটাই আমি প্রত্যাশা করি। তো আজকে তোমাদের সম্মুখে বিবিএ ফার্স্ট সেমিস্টারের বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 7 ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স টপিকস টাইম ভ্যালু অফ মানি এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস ফাইন্যান্সের, যদিও এটা একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, মূলত এটা ফাইন্যান্সের একটি অধ্যায়। এই টাইম ভ্যালু অফ মানি যাদের ফিনান্স সাবজেক্ট আছে, যে কোনো এসএসসি এবং এইচএসসি এবং অনার্স যেখানে তোমাদের ফিনান্স সাবজেক্ট তোমরা নিবা বা তোমাদের থাকে, সেখানেই তোমাদের এই অধ্যায়টা বিদ্যমান। টাইম ভ্যালু অফ মানি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। অর্থাৎ অনার্সের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এবং ম্যানেজারিয়াল ফাইন্যান্স এবং ইন্টারমিডিয়েট তোমাদের শুধু ফাইন্যান্স, এই বিষয়গুলোর মধ্যে এই অধ্যায়টা অবশ্যই থাকে। এই অধ্যায় থেকে 15 থেকে 20 মার্কের একটা প্রশ্ন আসে, এটা কমন, প্রত্যেক পরীক্ষায় এই প্রশ্নটা থাকবে এখান থেকে, এই অধ্যায় থেকে। এই জন্য আমি এটার উপরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আলোচনাটা দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। তো আজকে আমি যে বিষয়গুলো তোমাদের সম্মুখে আলোচনা করব, খুব সহজ কিছু বিষয়, তোমাদের এগুলো পূর্বে ধারণা আছে। যাদের ইন্টারমিডিয়েট ফাইন্যান্স সাবজেক্টটা ছিল তারা হয়তো এগুলো জানো, তারপরেও একটু তোমরা ভিডিওটা দেখবা, নতুন কিছু হয়তো জানার থাকলে জেনে নিবা, বা হয়তো তোমাদের পূর্বে যে প্রস্তুতি সেটা আর একটু স্ট্রং হবে। তো আমি আজকে আলোচনা করব টাইম ভ্যালু অফ মানি এর সূত্রাবলী, ফর্মুলা। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি নির্ণয় করতে গিয়ে আমরা কয় ধরনের সূত্র ব্যবহার করে থাকি এবং খুব সহজে কয়টা সূত্রের মাধ্যমে আমরা সবকটা অঙ্ক আমরা নির্ণয় করতে পারি, সেই বিষয়গুলো আলোচনা করব। সাথে তোমাদের একটা অঙ্ক, দুইটা প্রবলেম আলোচনা করব। এই আলোচনা শেষে এই অনুযায়ী তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, তোমাদের বইয়ে অনুশীলনী দেওয়া আছে, সেখান থেকে তোমরা আশা করি অঙ্কগুলো করতে পারবা। তো আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো যে আমাদের টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য বলতে বোঝায়, বর্তমানে যদি তোমার 100 টাকা তোমার হাতে থাকে বা তোমার কাছে থাকে, বা তোমার ব্যাংকে জমা যদি 100 টাকা থাকে, আগামী 10 বছর বা 5 বছর পরে এই 100 টাকার মূল্য 100 টাকা থাকবে না, অবশ্যই কিছু না কিছু এটা বৃদ্ধি পাবে। এই যে বৃদ্ধি পাইলো একটা নির্দিষ্ট পরিমাণ, যে অতিরিক্ত যে টাকাটা, এটা হলো যে সুদ, এবং টোটালি যে টাকাটা তোমার বৃদ্ধি পেলো এটাকে বলা হয় সুদাসর। অর্থাৎ এই যে 100 টাকার মূল্যটা, বর্তমানে যে মূল্য 5 বছর 10 বছর পরে যে মূল্যটা দাঁড়ালো, এটাই মূলত টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য। অর্থাৎ সময়ের উপর ভিত্তি করে অর্থকে মূল্যায়ন করা। তো এই অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি নির্ণয় করতে আমাদের দুইটা পদ্ধতি প্রয়োগ করতে হয়। দুইটা পদ্ধতির মধ্যে আমাদের প্রথমে একটা হলো যে সিম্পল ইন্টারেস্ট, যেটাকে সরল সুদ পদ্ধতি বলা হয়। সেকেন্ড সেটা হলো যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। দুইটা পদ্ধতি, একটা হলো যে সিম্পল ইন্টারেস্ট আর একটা হলো যে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট তোমরা হাই স্কুলে ক্লাস 8 এবং নবম দশমের অঙ্কের মধ্যে তোমরা সুদ কষার যে অঙ্কগুলো করছো, সেখানে অবশ্যই তোমরা সিম্পল ইন্টারেস্ট গুলো করছো বা সরল সুদের অঙ্ক করছো। এই জন্য এটা ওখানেই শেষ, এখানে এটা লেস ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে তো আমাদের 10% কমন থাকে, আমাদের 90% কমন থাকবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ আমাদের অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট কি সেটা আমাদের বুঝতে হবে। মূলত প্রশ্নগুলো হয় কম্পাউন্ড ইন্টারেস্টে কেন্দ্র করে। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানির যে অঙ্কগুলো আমরা এখন সমাধান করবো, এগুলো সবই কম্পাউন্ড ইন্টারেস্টকে কেন্দ্র করে। তো শিক্ষার্থীরা, আমরা এখানে টাইম ভ্যালু অফ মানি নির্ণয় করতে হলে আমাদের 3টা সূত্র, অনেকগুলো সূত্র আছে, মূলত আমরা 3টা সূত্রকে আমরা বাছাই করে নিব। যে সূত্রগুলোকে মূলত ক্যালকুলেশন করে, বা যে সূত্রগুলোকে সোর্স ধইরা বা উৎস ধইরা আমাদের অন্যান্য সূত্রগুলো তৈরি হয়, এই 3টা সূত্র মূলত আমরা এখানে উপস্থাপন করলাম। একটা সূত্র হলো যে FB সমান
ফিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হলো যে আমাদের নর্মালি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা সূত্র। আরেকটা সূত্র হলো যে আমাদের যদি অঙ্কের মধ্যে অ্যানুইটি বা ইনস্টলমেন্ট বা কিস্তির কথা উল্লেখ থাকে, খেয়াল করো, যদি অঙ্কের মধ্যে তোমার অ্যানুইটি বা ইনস্টলমেন্ট বা কিস্তির কথা উল্লেখ থাকে, তাহলে আমাদের এই দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। পিবি এ বাই আর 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার এন, এই দুইটা সূত্র আমাদের প্রয়োগ করতে হবে যদি অ্যানুইটি বা ইনস্টলমেন্ট বা কিস্তির কথা উল্লেখ থাকে অঙ্কের মধ্যে। তো শিক্ষার্থীরা, আমাদের মূলত এই তিনটা সূত্রকে কেন্দ্র করে আমাদের অঙ্কগুলো হয়ে থাকে। এই সূত্রগুলো কিভাবে অন্যান্য সূত্রগুলো উৎপত্তি, সেটা আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আমরা দেখব। তো তোমরা জানো শুধু যে ফিবি মানে এফবি মানে যেটার পূর্ণরূপ হলো যে ফিউচার ভ্যালু, আর ফিবির পূর্ণরূপ হলো যে প্রেজেন্ট ভ্যালু, যার অর্থ হলো যে বর্তমান মূল্য বা আসল। এফবি হলো ফিউচার ভ্যালু, যার অর্থ হলো যে ভবিষ্যৎ মূল্য বা সুদ আসল। আরটা হলো যে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। এ হলো যে অ্যানুইটি অর্থাৎ কিস্তির পরিমাণ। এম হলো যে ম্যাচুরিটি পিরিয়ড, যেটার অর্থ হলো যে পূর্ণতা প্রাপ্তির সময়কাল। এই রিকোয়ারমেন্টগুলো অর্থাৎ এই রিকোয়ারমেন্টগুলি মূলত আমাদের সূত্রের মধ্যে বেশি বেশি ব্যবহার হয়, তাই এগুলো পূর্ণরূপ এবং বাংলা অর্থটা যদি তোমার মনে থাকে, তাহলে তুমি খুব সহজে একটা অঙ্কের কি দেওয়া আছে এবং কি তোমার থেকে ডিমান্ড করছে সেটা তুমি বুঝতে পারবা। তো এখন এফবি অর্থাৎ ফিউচার ভ্যালু, যদি ফিউচার ভ্যালু সমান আমাদের সূত্র হলো যে ফিবি 1 প্লাস আর। এখন দেখো এখানে এই সূত্র অনুযায়ী আমাদের থেকে ডিমান্ড করছে যে আমাদের ভবিষ্যৎ মূল্য কত, প্রেজেন্ট ফিউচার ভ্যালু কত। কিন্তু তোমার থেকে অনেক সময় এটা চাইতে পারে যে ফিবি সমান হোয়াট, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কত, বর্তমান মূল্য কত। আবার তোমার থেকে ডিমান্ড করতে পারে যে আর এর মান অর্থাৎ সুদের হার কত। এই সূত্র দিয়ে তোমার থেকে চাইতে পারে যে সুদের হার কত, আর এর মানটা বের করো। আবার তোমার থেকে ডিমান্ড করতে পারে যে এন এর মান কত, কত সময়ের মধ্যে কিস্তিগুলো পরিশোধ করতে হবে। বিভিন্ন মান অর্থাৎ আমাদের ফিবি, এফবি, আর এবং এন যেটার মানই আমাদের মানে চাওয়া হোক না কেন, আমরা একটা সূত্রের মাধ্যমে কিন্তু মূলত সবকটা অঙ্ক করতে সক্ষম হব। তো কিভাবে এই মানগুলো নির্ণয় করে সেটা আমরা অঙ্কের মাধ্যমে ধীরে ধীরে দেখব। শিক্ষার্থীরা, আর একটু গুরুত্বপূর্ণ কথা তোমরা অবশ্যই খেয়াল রাখবা, এখানে এফবি সমান ফিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হলো যে যখন নাকি অঙ্কের সুদের হার উল্লেখ থাকবে, সুদের হার যদি উল্লেখ থাকে, তাহলে আমরা এখানে অবশ্যই প্লাস চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ সুদ মানে কোনো কিছু অর্থের মানে পরিমাণ বৃদ্ধি পাওয়া, অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তো সুদ মানে অর্থটা বৃদ্ধি পাওয়ার জন্য এখানে সূত্রটাতে প্লাস ব্যবহার করব। কখনো যদি অঙ্কের মধ্যে তোমার অবচয়ের হার নির্ণয় করতে বলে, অবচয় মানে যেটাকে আমরা ডিক্রিমেন্ট বলি, এই ক্ষেত্রে অবচয়ের হারটা হলো যে আমাদের অঙ্কের মানে যে কোনো অর্থের মূল্য বা যে কোনো সম্পদের মূল্য যখন হ্রাস পায় তখন সেটাকে বলা হয় অবচয়। তখন সূত্রটাতে এখানে আমরা মাইনাস ব্যবহার করব। সেটা আমরা অবচয় হার নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব। তো এখানে একটা স্পেশাল নোট আছে তোমাদের জন্য। নোটটা হলো যে কিস্তি অথবা সুদ একাধিকবার প্রদান, বছরে একাধিকবার, এখানে বছরে একাধিকবার প্রদান করা হলে প্রত্যেকটি আর কে এম দ্বারা ভাগ ও এন কে এম দ্বারা গুণ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা নোট, তোমরা খেয়াল করো। বলছে কিস্তি বা সুদ বছরে একাধিকবার, এখানে বছর হবে, বছরে একাধিকবার প্রদান করা হলে প্রত্যেকটি আর কে এম দ্বারা ভাগ এবং এন কে এম দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ যখন নাকি আমাদের অঙ্কের মধ্যে সুদের হারটা বছরে কয়েকবার পরিশোধ করা হয় বা পাওয়া যায় এরকম উল্লেখ থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেক্ষেত্রে অঙ্কের সূত্রের মধ্যে একটা এম ব্যবহার করব, এমটা ব্যবহার করব। এই সূত্রের মধ্যে যেখানে আমাদের আর আছে সেখানে আর এর নিচে হবে আমাদের এম, যেখানে এন আছে সেটা পাশে গুণ আকারে হবে এম। এটাই মূলত বলা হয়েছে। আরেকটা কথা বলা আছে যে কিস্তি বা সুদ বছরের শুরুতে একাধিকবার প্রদান করা হয়। যদি অঙ্কের মধ্যে উল্লেখ থাকে যে বছরের শুরুতে বা মাসের শুরুতে, বছরের শুরুতে যদি এরকম উল্লেখ থাকে একাধিকবার,
এই সুদ বা কিস্তি প্রদান করা হয় একাধিকবার এবং বছরের শুরুতে কথা উল্লেখ থাকে, তাহলে আমাদের সূত্রের শেষে অবশ্যই আমাদের 1 প্লাস আর অতিরিক্ত যোগ করে দিতে হবে বা গুণ করে দিতে হবে, অতিরিক্ত 1 প্লাস আরটা গুণ করে দিতে হবে। মূলত এই তিনটা সূত্রকে কেন্দ্র করে আমাদের সকল অঙ্কগুলো আমরা ধীরে ধীরে চেষ্টা করব যে কিভাবে এটা সম্পূর্ণ করা যায়। তো আশা রাখি আমি যে টপিকগুলো আলোচনা করছি এই বিষয়গুলো তোমরা বুঝছো এবং বাসায় প্র্যাকটিস করবা। তোমরা প্রয়োজনে খাতার মধ্যে যদি মনে না থাকে এগুলো একটু লিখে রাখো, এতে করে তোমাদের পরবর্তীতে যদি আমার ক্লাসটা তোমাদের মনে নাও থাকে তাহলে তোমরা খাতা দেখলে এগুলো বুঝতে পারবা। এগুলোর উপর ভিত্তি করে মোটামুটি আমাদের এই ক্লাসটা বা এই অধ্যায়টা আমাদের কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তাহলে আশা রাখি তোমরা টাইম ভ্যালু অফ মানির যে সূত্রগুলো সেটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এখন আমরা এই সূত্র অনুযায়ী এই টপিকগুলোর উপর ভিত্তি করে আমরা প্রথম অঙ্কটা করব। এখানে বলা হয়েছে যে find the compound interest on টাকা 10,000 for 4 years at 5% per annum. What will be the simple interest in the above case? খুব সহজ একটা প্রশ্ন, বোঝার চেষ্টা করো। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। অন টাকা 10,000 অর্থাৎ 10,000 টাকা উপরে তুমি চক্রবৃদ্ধি নির্ণয় করবা ফর 4 ইয়ার্স 4 বছরের জন্য at 5% per annum বার্ষিক 5% হারে 4 বছরের 10,000 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার হার কত সেটা তোমার বের করতে হবে। এবং বের করতে হবে যে হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট ইন দ্য অ্যাবভ কেস, এবং উপরোক্ত তথ্যগুলোর উপর ভিত্তি করে সরল সুদটা এটা কি হবে, সিম্পল ইন্টারেস্টটা কি হবে সেটাও আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের থেকে দুইটা সূত্র মানে দুইটা উত্তর আমাদের থেকে ডিমান্ড করছে, আমরা একটু করার চেষ্টা করি। তাহলে দেখো এখানে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা 10,000 ফর 4 ইয়ার্স এট 5% পার অ্যানাম, অর্থাৎ 10,000 টাকার 5% হারে 10,000 টাকার 4 বছরের চক্রবৃদ্ধি মুনাফা সুদ নির্ণয় করতে হবে। এই যে 10,000 টাকা তুমি যদি এখন ব্যাংকে জমা রাখো তাহলে 4 বছর পরে 5% সুদে তুমি কত টাকা পাবে সেটাই তোমার এখানে কি করতে হবে, কত টাকা অতিরিক্ত পাবা সেই টাকাটা তোমার এখানে বের করতে হবে। তাহলে 2 নম্বর অঙ্ক অনুযায়ী আমরা এখানে লিখতে পারি যে হিয়ার অঙ্কের মধ্যে যেটা বিদ্যমান, তাহলে এই 10,000 টাকা হলো যে আমাদের ফিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। হিয়ার প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে আমাদের 10,000, ইন্টারেস্ট ইয়ার নাম্বার অফ ইয়ার দেওয়া আছে আমাদের 4 ইয়ার 4 বছর। রেট অফ ইন্টারেস্ট আর সমান দেওয়া আছে 5%, এটাকে একটু আমরা ভাঙিয়ে নিই 500 0.5। তারপরে আমাদের থেকে ডিমান্ড করছে যে হোয়াট এফবি অর্থাৎ ফিউচার ভ্যালু কত, এবং আরেকটা চাইছে যে হোয়াট উইল বি দা সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, তো এখন আমাদের প্রথমে এই কাজটা আমাদের করতে হবে। একটু দেখি আমরা আমরা জানি সূত্রটা আমরা একটু আগে আমরা 3টা সূত্র দিয়েছি, 3টা সূত্র দিয়ে মূলত আমাদের টাইম ভ্যালু মানগুলো খুব সহজেই করা যায়। তো এর মধ্যে প্রথম সূত্রটাই মোস্ট ইম্পর্টেন্ট, মূলত এটাকে কেন্দ্র করে আমাদের বাকি সূত্রগুলো তৈরি হয়। তাহলে এফবি সমান ফিবি ইনটু 1 প্লাস আর পাওয়ার এন, এই সূত্রটা এটা আমরা জানি। জাস্ট এখানে যে মানগুলো পাইছি আমরা মানগুলো একটু বসিয়ে দিই। এখানে ফিবি হলো যে আমাদের 10,000 10,000, 1 প্লাস আর এর মানটা হলো যে 0.5, এন এর মান হলো যে 4, আর এর মান হলো যে যেটা
n এর মান হলো যে এটা। এখন আমরা অঙ্কটা একটু ক্যালকুলেটরের মাধ্যমে শেষ করি। 10,000 ইনটু এখানে ইনটু এটার সাথে এটা যদি আমরা যোগ করি 1.54, আমরা একটু ক্যালকুলেটরের অঙ্কটা একটু খেয়াল করি, নির্ণয় করি। 1.05 পাওয়ার 4 সমান এটা আসতেছে যে 1.21550, এতটুকু আসতেছে। আরো আসে, আমরা এতটুকু লিখবো। তো এটার সাথে আমরা গুণ দিব 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে আমাদের এখানে টাকা আসলো যে প্রায় 12,155 টাকা আসলো আমাদের। এটা সুদটা আসলো 12,000। অর্থাৎ বর্তমানে যদি আমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখি, 4 বছর পরে 5% সুদে আমি এই 12,155 টাকা পাবো। এখন আমার এখানে বলছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে আমাদের তাহলে সুদটা কত, মানে আমাদের অতিরিক্ত মুনাফাটা কত পেলাম, আমরা সেটা বের করবো। এখন ইন্টারেস্ট, এখানে আমরা লিখবো কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো যে এফবি মাইনাস পিবি, এফবি মাইনাস পিবি। কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে এফবি মাইনাস পিবি। কম্পাউন্ড ইন্টারেস্টটাকে সংক্ষিপ্ত সি দিয়ে প্রকাশ করে। তো এফবিটা পেলাম আমরা 12,155 টাকা, আর পিবিটা আমাদের দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আমাদের এটা থেকে এটা মাইনাস করলে থাকতেছে আমাদের 2,155 টাকা। এটাই মূলত আমাদের প্রথম অ্যানসারটা। অর্থাৎ আমাদের এখানে মুনাফা হলো কত, 10,000 টাকা। যদি আমরা 4 বছরের জন্য 5% সুদে ব্যাংকে জমা রাখি, তাহলে আমাদের এখানে মুনাফা পাবো আমরা 2,155 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সূত্রের আলোকে অঙ্কটা বুঝতে পারছো। এবং আরেকটু কাজ এখানে বাকি আছে। বলা হয়েছে যে হোয়াট উইল বি দা সিম্পল ইন্টারেস্ট ইন দা অ্যাবভ কেস, যে উপরোক্ত তথ্য অনুযায়ী সরল মুনাফাটা কত হবে। তাহলে এখন আমরা উপরোক্ত তথ্যগুলো থেকে আমরা সরল মুনাফা কেস 2 अगेन সিম্পল ইন্টারেস্ট আমরা বের করব। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হলো যে আই, সূত্র হলো যে পিভি ইনটু এন ইনটু আর। অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং জিএসসি তে যে অঙ্কটা করছো, সেখানে আমরা ফি এন আর লিখতাম, ফি লিখতাম, ফি দিয়ে আমরা মুনাফাটা আসল টাকাটা, এখানে আমরা পিভি দেব, তবে অঙ্কটা সহজ হবে। পিভি হলো যে আমাদের 10,000 টাকা, এন এর মান হলো যে 4, আর এর মানটা হলো যে 0.5। তাহলে আমরা এটা একটা গুণ দিয়ে দেই, 10,000 ইনটু 4 ইনটু 0.05, তাহলে আমাদের হইতেছে যে 2,000 টাকা, 2,000 টাকা। তাহলে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট একটু বেশি হবে, কারণ কম্পাউন্ড প্রতি বছর চক্রবৃদ্ধি মুনাফার উপর সুদ দেওয়া হয়, এই জন্য এটা হলো যে 2,155, আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 2,000 টাকা। তো অঙ্কটা আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। তোমরা খুব সহজে বাসায় এগুলো প্র্যাকটিস করবা এবং বারবার ভিডিওটা দেখবা, তাহলে তোমরা এগুলো মানে পরীক্ষা দিতে পারবা। এবং এই অনুযায়ী বই থেকে তোমরা একটা অঙ্ক খুঁজে বের করে এই নিয়ম অনুযায়ী তোমরা করবা, সেটাই কামনা করি। এখন আমরা 3 নম্বর অঙ্কটা আমরা এখন দেখব। 3 নম্বর অঙ্কটা, হোয়াট সাম অফ মানি, কি পরিমাণ টাকা ইনভেস্টেড বিনিয়োগ করলে at 8 পার অ্যানাম, মানে বার্ষিক 8% হার সুদ পাবো। মানে 8% হার সুদে কি পরিমাণ টাকা আমাদের ইনভেস্ট করতে হবে। ফেয়ারেবল হাফ ইয়ারলি, যদি বছরে 2 বার কি করা হয়, ফর 2 ইয়ার, 2 বছরের জন্য টাকাটা আমরা কি করব, সেখানে বিনিয়োগ করব এবং 2 বার বার্ষিক সুদটা পাওয়া যায়। ইয়ার উইল অ্যামাউন্ট টু টাকা 1,000। অর্থাৎ কথাটা হলো যে হোয়াট সাম অফ মানি
হোয়াট কি পরিমাণ অর্থ ইনভেস্টেড বিনিয়োগ করলে at 8% 8% সুদে মানে বার্ষিক 8% সুদে বার্ষিক দুইবার সুদ পাওয়ার পরে 1000 টাকা আমরা পাবো। 1000 টাকা অর্থাৎ তুমি কি পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে 2 বছর পরে 1000 টাকা পাবে এবং মানে যেটা যে সুদটা বার্ষিক তুমি দুইবার এটা উত্তোলন করতে পারবা, এটাই বলা যায়। অর্থাৎ কি পরিমাণ অর্থ তুমি ব্যাংকে জমা রাখলে 1 বছর পরে তুমি 1000 টাকা কি করবা পাবে, তুমি 1000 টাকা পাবে এবং সেটা 2 বছরের জন্য হতে হবে, আর সুদটা তুমি পাবে বছরে 2 বার। এখানে আমাদের দেওয়া আছে হিয়ার এখানে ইয়ারলি ফর 2 ইয়ার্স উইল অ্যামাউন্ট, যে টাকাটা হবে ভবিষ্যতে আমাদের এই টাকাটা আমরা পাবো, তাহলে এটা হবে যে আমাদের এফডি সমান হলো যে 1000 বলছে। দেখো এখানে পেয়েবল হাফ ইয়ারলি ফর 2 ইয়ার্স উইল অ্যামাউন্ট টু টাকা 1000, যে 2 বছর পরে টাকাটা হবে আমাদের 1000 টাকা। তারপরে এখন দেখো ইয়ারটা হলো যে আমাদের এখানে এন এর মানটা হলো যে বছর হলো যে 2 বছর। এখন দেখো এখানে এই যে হাফ ইয়ারলি অর্থাৎ অর্ধবার্ষিক কিস্তিতে যদি আমরা টাকাটা কি করি উত্তোলন করি, তাহলে এখানে এম এর মান দেওয়া আছে, ম্যাচুরিটি অফ পিরিয়ড এম এর মানটা দেওয়া আছে আমাদের। হাফ ইয়ারলি যদি বলা থাকে তাহলে অর্থাৎ 12 মাসের 6 দিয়ে ভাগ দিব, যেহেতু 6 মাস অর্থাৎ 2 হবে, এম এর মানটা 2 হবে, অর্থাৎ হাফ ইয়ারলি বললে 2ই হয়, এটা মনে রাখতে পারো। আর এর মানটা হবে আমাদের 8%, অর্থাৎ 8/100 0.08। তাহলে ফি সমান হোয়াট, কত টাকা আমাদের এখন ইনভেস্ট করতে হবে। অর্থাৎ 2 বছর পরে বার্ষিক 2 কিস্তিতে যদি আমরা টাকাটা পেয়ে থাকি 1000 টাকা পেয়ে থাকি, তাহলে বর্তমানে কত টাকা তোমার ব্যাংকে জমা রাখতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি ওই যে আমাদের একটা সূত্র, যে সূত্রটা এফবি সমান ফিবি ইনটু 1 প্লাস আর পাওয়ার এন, এই সূত্রটা এখন কি করতে হবে আমাদের। এখানে আমি বলছিলাম যদি অঙ্কের মধ্যে এন এর মান বিদ্যমান থাকে তাহলে এনটা আর কে আমরা ভাগ করব এবং এন কে আমরা গুণ করব, এই যে দুটো পার্থক্য এখানে। তাহলে এফডির মানটা দেওয়া আছে আমাদের কত 1000 টাকা, পিবির মানটা কত, পিবির মানটা আপাতত আমাদের কাছে নাই, পিবিটা আমরা রেখে দিব। এখানে 1 প্লাস আর এর মানটা দেওয়া আছে যে 0.8, এখানে দেওয়া আছে এর মানটা দেওয়া আছে আমাদের 2, এখানে 2 ইনটু 2, তাহলে এখানে 1000 পিবি 1 প্লাস, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 0.04, এটা হবে যে 4, এখানে হবে যে পিবি ইনটু, এটাকে একটু ভাঙিয়ে নেই, 1 প্লাস 0.4 পাওয়ার 4, অর্থাৎ 1.1985 সামথিং এতটুক। তাহলে এখানে আমরা এটাকে একটু মুছে দিই, এই রাশিটাকে আমরা এই পাশে নিয়ে আসি 1.16985 এবং এই রাশিটাকে আমরা এই পাশে নিয়ে যাই। তাহলে পিবিটা যদি আমরা এখানে রাখা দেই, উপরে 1000 নিচে হবে যে 1.985, অর্থাৎ পিবি সমান আমাদের প্রেজেন্ট ভ্যালু হবে যে 1000 ভাগ অ্যান্সার, অর্থাৎ 8,054 টাকা, 854 টাকা 80 পয়সা। শিক্ষার্থীরা তাহলে কি হবে, আমি যদি ভবিষ্যতে 1000 টাকা 2 বছরের জন্য 8% সুদে 2 বছরে যদি 1000 টাকা পাই, তাহলে বর্তমানে আমাকে ব্যাংকে জমা রাখতে হবে যে এই 854 টাকা 80 পয়সা আমার বর্তমানে ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে আমি 2 বছর পরে 8% মুনাফায়
কি পাবো, 1000 টাকা পাবো। এটাই মূলত আমাদের অঙ্ক সূত্র। তো আমি দুটো অঙ্ক এই সূত্রের আলোকে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। পরবর্তী ক্লাসে আমি ধারাবাহিকভাবে আরো কয়েকটা ক্লাস দিব এবং বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করব। তোমরা সেই অপেক্ষা থাকবা, সেই কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।